ডাটাবেস থেকে হচ্ছে ডাটা নেওয়ার আগে এই ওআরএম মাধ্যমটা ইউজ করতেছে, ওআরএম লেয়ারটা ইউজ করতেছে মাধ্যম হিসেবে সিকিউরিটির জন্য। আচ্ছা, ঠিক আছে। মানে এখানে সব থেকে উপরের লেয়ার কোনটা, ইউজার কোনটার সাথে কমিউনিকেট করে? ইউআই ইউএক্স লেয়ার স্যার। ইউআই ইউএক্স লেয়ারে। আচ্ছা, এই তোমরা অনেকে এখানে বোর্ডে করতেছো, এটা ওটা তো ইউজার ইউআই ইউএক্স লেয়ারে কমিউনিকেশন করে ইউজারের যে ডিমান্ড, এই ডিমান্ডটাকে মানে ওইটা ওই ডিমান্ড অনুযায়ী ওই রিকোয়েস্ট অনুযায়ী রেসপন্স করে কোন লেয়ার? অ্যাপ্লিকেশন লেয়ার, তাই অ্যাপ্লিকেশন না? লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারেও আমাদের অনেক অ্যাপ্লিকেশন স্পেসিফিক লজিক বা অনেক কিছুই থাকে। তো এখন অ্যাপ্লিকেশন লেয়ার বেসিক্যালি ইউজারের ডিমান্ড পূরণ করবে বিজনেস লজিক লেয়ার থেকে আহ, তথ্য নিয়ে বা লজিক নিয়ে। ও যা চায় সেটা বিজনেস লজিক লেয়ার থেকে নিবে। কিন্তু বিজনেস লজিক লেয়ার যেহেতু বিজনেস স্পেসিফিক, এটা একটা ভাইটাল জিনিস। মানে কোনো বিজনেসের লজিক চুরি হয়ে যাওয়া, হ্যাক হয়ে যাওয়া, এটা ভালো কোনো বিষয় না। এটা সেন্সিটিভ জিনিস, সেন্সিটিভ, প্রোটেকশন থাকা উচিত। এই জন্য আমরা অ্যাপ্লিকেশন লেয়ারকে সরাসরি বিজনেস লজিক লেয়ারের এইসব মেইন ক্লাসগুলো অ্যাক্সেস করতে না দিয়ে আমরা এটার উপরে একটা ইন্টারফেস লেয়ার তৈরি করতেছি, যে একই কাজ অ্যাপ্লিকেশন লেয়ার করবে কিন্তু সে বিজনেস লজিককে সরাসরি ব্যবহার না করে ইন্টারফেস লেয়ারকে ব্যবহার করে করতে পারবে। তো একইভাবে আমাদের এই যে বিজনেস লজিক লেয়ারে আমাদের কি হবে, অনেক আহ, তথ্য নিয়ে, আমাদের যেহেতু কাজ হচ্ছে ডেটা নিয়ে, তো ওই যে ডাটাগুলা আমরা যে অ্যাক্সেস করব কোথা থেকে করব, ডেটাবেস থেকে। তো সরাসরি ডাটাবেজের অ্যাক্সেস একজন ডেভেলপার সাইডের কাউকে দিয়ে দেওয়া, এটাও একটু ঝামেলার বিষয় হয়তো মেনটেন করা। অনেক সময় ডেভেলপাররা ডাটাবেস লাইক এসকিউএল বা এই টাইপের বিষয় করতে স্বাচ্ছন্দ্য ফিল করে না। তারা চায় যে তাদের মতো করে অবজেক্টের মতো করে সবকিছু নিয়ে অবজেক্টের মতো করে অবজেক্ট থেকে ডাটা অ্যাক্সেস করবে। আবার আহ, একটা ডাটাবেজের একটা টেবিলকে অবজেক্টে বাইন্ড করে নিয়ে আসলে ওটার উপরে আরো বেশি সিকিউরিটি মেকানিজম অ্যাপ্লাই করা পসিবল হয়, কাস্টমাইজ করা যায়। তো এই জন্য আমরা এই ডাটাবেসটা সরাসরি বিজনেস লজিক লেয়ারে না নিয়ে ওআরএম এর মাধ্যমে আমরা নিচ্ছি, অবজেক্ট রিলেশনশিপ ম্যাপিং এর মাধ্যমে। এটি বোঝা গেছে কথা? জি স্যার। তাহলে আমরা একটু যেটা করি, আমরা ইয়াতে চলে যাই একটা, আহ, আমাদের দেখা যাচ্ছে তো ওআরএম জি যেটা, স্যার পাচ্ছে। ওআরএম অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, মানে আমাদের এই দুইটা সাইট, একটা হচ্ছে এই ল্যাপটপের সাইটটাতে এটা বোঝাচ্ছে যে আমরা এদিকে অবজেক্ট ক্লাসে এই ধরনের কোড করতেছি, আর এটা এই ডাটাবেসের ডিস্ক গোল গোলগুলা দিয়ে বোঝাচ্ছে এটা ডাটাবেস স্টোরেজ। তো দুইটার মাঝখানে একটা এই যে ম্যাট্রিক্সের মতো দেখতেছো ম্যাপিং এর যে বিষয়টা, এই মাঝখানের যে ম্যাপিং এর বিষয়টা এটাকে বলা হচ্ছে ওআরএম। তো এটাকে একটু বললে ভাই বলা যায় যে অ্যান ওআরএম tool simplifies interactions between application code and a relational database by mapping objects to database tables। মানে অবজেক্টের সাথে ম্যাপিং করে ডাটাবেস টেবিলের। তো এখানে অনেক কিছুই মানে নর্মাল কথাবার্তা, একই রকম কথাবার্তা রিপিট হয়েছে জাস্ট তোমাদের একটু বোঝার জন্য। তো আমি এখানে মেইন পয়েন্টগুলো বলে যাই। ফান্ডামেন্টাল ম্যাপিং রুল, মানে ওআরএম এর মধ্যে বেসিক্যালি ফান্ডামেন্টাল যে বিষয়গুলো হয়, এই ফন্ট কি তোমাদের দেখা যাচ্ছে স্ক্রিনে? বাড়াই দেবো? যাচ্ছে স্যার। আচ্ছা, তো ঠিক আছে। তো এবার আচ্ছা, এইখানে দেখো, এ ক্লাস ম্যাপস টু এ ডাটাবেস টেবিল, মানে একটা ক্লাস ডাটাবেজের কি হিসাব, ডাটাবেজের একটা টেবিল, এদিকে কি হবে, একটা ক্লাস। দুইটা সাইট না, একটা অ্যাপ্লিকেশন সাইট আর একটা কি, ডেটাবেস সাইট। তো ডেটাবেজের একটা টেবিল, আমাদের সি শার্প বা ডটনেট, জাভা এগুলাতে যে আমরা অ্যাপ্লিকেশন কোড লিখি, এই দিকের ক্লাসটা সাথে মানে অল্টারনেটিভ, ক্লাসের অল্টারনেটিভ কি, টেবল। একটা টেবিলের নাম যদি হয় স্টুডেন্ট, তাহলে এইদিকে একটা ক্লাসের নাম হবে স্টুডেন্ট। বুঝা গেছে? তারপরে অবজেক্ট। এখন অবজেক্ট
তো হচ্ছে একটা ক্লাসের ইনস্ট্যান্স, তাই না? অবজেক্ট হচ্ছে একটা ক্লাসের ইনস্ট্যান্স। তো আমরা অবজেক্টগুলোকে ট্রিট করতে পারি ওই টেবিলের প্রতিটা রো যে আছে সেই রোর মতো করে। ঠিক আছে? প্রত্যেকটা রো এর সাথে আমরা অবজেক্টকে ট্রিট করতে পারি। আর অ্যাট্রিবিউট যেগুলা, অ্যাট্রিবিউট মানে কি, একটা ক্লাসের যে অ্যাট্রিবিউট বা মেম্বার বা প্রপার্টিজ, সেগুলা হচ্ছে একটা টেবিলের কলামের যে নামগুলা সেরকম। এইখানে একটা, আমরা যদি একটু ছবিটা যদিও তো ক্লিয়ার না, তারপরে একটু বোঝার চেষ্টা করো যে এখানে একটা, এই সাইডে বাম সাইডে রিলেশনাল একটা ডেটাবেজ আছে, ডেটাবেজের টেবিলের নাম হচ্ছে ফার্মার। আর এখানে চারটা কলাম আছে: আইডি, নেম, লোকেশন, ক্রপ টাইপ। এটা হচ্ছে একটা টেবিল। তো এইসব টেবিল কলামগুলা ডাটা টাইপও তো আমরা থাকে, আমরা জানি ইন্টিজার, ভার্কার, এই টাইপের। তো এখন একইভাবে অবজেক্ট সাইডে যখন থাকবে, তো অবজেক্টে বেসিক্যালি এখানে এটা হচ্ছে আমাদের, এটার নাম হলো, এটা ফার্মার। তারপর হচ্ছে ওখানকার যে কলামের নাম ছিল, এটা হবে এখানে একটা অ্যাট্রিবিউট বা ভেরিয়েবল: আইডি, নেম, লোকেশন, ক্রপ টাইপ। তো এই যে এখানকার যে আইডি আর অবজেক্টের যে আইডি, এইটার যে ম্যাপিংটা, এই ম্যাপিংটা নিয়ে কিন্তু তোমাকে চিন্তা করতে হয় না। আমরা যে ওআরএমটা ব্যবহার করি, ধরো ডাটাবেস আমাদের যদি, আমরা যদি ডট নেটে কাজ করি, তাহলে এনটিটি ফ্রেমওয়ার্ক হচ্ছে ওআরএম হবে সেখানে। তো ওআরএম হচ্ছে এই ম্যাপিংগুলো ম্যানেজ করে, যে একটা টেবিলের কোন কলামের সাথে একটা অবজেক্টের কোন অ্যাট্রিবিউটের আসলে রিলেশন হবে। আইডির সাথে নেম ম্যাপ হবে নাকি আইডির সাথে আইডি ম্যাপ হবে। অথবা এইদিকে দেখো, ফার্মার্স টেবিলে ক্রপ টাইপ যে নামটা, ক্রপ আন্ডারস্কোর টাইপ আছে, এইদিকে কিন্তু আবার আলাদা ক্রপ টাইপ। হ্যাঁ, নাম কিন্তু চেঞ্জও হয়ে যেতে পারে, বাট এই যে কোনটার সাথে কোনটা ম্যাপ হবে, এই ম্যাপিংটা মেনটেন করতেছে আমাদের ওআরএম লেয়ার, অবজেক্ট রিলেশন ম্যাপিং লেয়ার। তো এইদিকে আমাদের ডাটা থাকতেছে, এইদিকে অবজেক্ট। তো বেসিক্যালি আমাদের যে ডেভেলপার, ডেভেলপার সাইড যারা যারা ডাটাবেস অতটা ভালো বা ওইভাবে কাজ করে না, এমনি সফটওয়্যার ডেভেলপমেন্টের কোড টোড নিয়ে, ধরো সি শার্প, জাভা, সি প্লাস প্লাস এগুলো নিয়ে কাজ করে, তারা অনেক সময় স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমি সবকিছুই অবজেক্টের মধ্যে সব ডাটা নিয়ে আসব, নিয়ে এসে কাজ করব। তো তাদের জন্য এই বিষয়গুলো আরো প্রিফারেবল। এবং ওআরএম ইটসেলফ একটা একটা সিকিউরিটি মেকানিজমও মেনটেন করে, যার কারণে এটা এটা ইউজ করা আসলে সুবিধাজনক। এখানে এটা কিছু না, ওই যে টেবল আর অবজেক্টের কোন কলামের সাথে কোন কলামটা ম্যাপ হয়েছে, এখানে জাস্ট একটু বলা হয়েছে। তো ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড কিউরি সম্বন্ধে আমি কতদিন মনে হয় তোমাদের কিছু বলছি, যে আমাদের এই ওআরএম লেয়ারে আমরা যেটা করতে পারি, আগে যেটা করতাম যে আমরা এসকিউএল লিখতাম যেভাবে, তো একইভাবে আমরা ওই এসকিউএল না লিখে আমরা সি শার্পের মতো করে কোডগুলা লিখবো। মানে যারা হচ্ছে এসকিউএল এ অতটা অভ্যস্ত না বা ওই রকম ফ্রেন্ডলি না, তারা হচ্ছে এরকম, আমরা এরকম একটা গতকালকেও দেখছিলাম যে একটা লিস্ট, একটা লিস্ট টাইপের একটা নাম্বার ভেরিয়েবল নিলাম, যেটার মধ্যে একটা, আমরা ডামি কিছু ডাটা নিছি এখানে 1 থেকে 10। তো এই ডাটাটা তো আসলে আমরা আসলে বোঝানোর জন্য নিচ্ছি, কিন্তু এই ডাটাটা আমরা কি টেবিল থেকে নিয়ে আসতে পারতাম না? একটা ডাটাবেস টেবিল থেকে নিয়ে আসতে পারতাম না এই ডাটাটা? পারতাম। জি স্যার। তো সেটা আমরা ওআরএম এর মাধ্যমে নিয়ে আসতে পারতাম। সেটা কিভাবে একটু পরে একটু দেখাবো আমি। তো ওই ডাটাটাকে নিয়ে এসে আমরা এইভাবে আহ, একটা সিনট্যাক্স ফলো করে, আমরা লিঙ্ক কিউরি সিনট্যাক্স যেটা, এইভাবে ফলো করে, এটা গতদিন আমরা আলোচনা করছি, যে এই নাম্বারস যে আমার লিস্টটা, এইখান থেকে আমি নামের মধ্যে এক এক করে সবগুলাকে নিয়ে আসব, আর কম্পেয়ার করব যে এটা আসলে 2 দিয়ে বিভাজ্য কিনা। যদি হয় তার মানে এটা ইভেন নাম্বার, তাহলে ওইটাকে আমি সিলেক্ট করব। এই নর্মাল একটা বিষয়। এরপরে হচ্ছে এই ইভেন নাম্বারসটাকে ফর ইচ লুপ দিয়ে ইটারেট করলে এখানে যেগুলা ইভেন নাম্বার আছে 2, 4, 6, এগুলা প্রিন্ট হবে। সিম্পল বিষয়। এখানে এটির আরেকটা অল্টারনেটিভ ফরম্যাট হচ্ছে, এটা কিউরি সিনট্যাক্স ফরম্যাট, আর একটা হচ্ছে মেথড সিনট্যাক্স ফরম্যাট। তো মেথড সিনট্যাক্স ফরম্যাটে যেটা করছে, যে আমাদের যে অবজেক্ট নাম্বারস, নাম্বারসের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত যেটা আছে, এইটার পরে ডট দিয়ে হোয়ার কন্ডিশন আমরা এখানে লাগাইছি। লাগাই আমরা এইভাবে আহ, নাম, যে আমাদের যে নাম্বারটা আসতেছে এখানে,
এখানে এই নাম্বারসের মধ্যে আসলে এই 10টা নাম্বার আছে। তো প্রতিটা তো একবারে তো সবগুলাই নেবে না, একটা একটা করে এই নামের মধ্যে নিয়ে যে নামটা 2 দিয়ে বিভাজ্য হবে ওই নামটাকে সে সিলেক্ট করবে। তো সিলেক্ট করে আহ, সেটা সে ইভেন নাম্বারসের মধ্যে সেগুলাই থাকতেছে আলটিমেটলি। তো পরে এটাকে এইভাবে ফর লুপ দিয়ে আমরা প্রিন্ট করলে ইভেন নাম্বারগুলো দেখাবে। তো এরকম এটা একটা লিঙ্ক কিউরি সিনট্যাক্স। এখানে আমরা কিন্তু খুব বেশি কিছু দেখতেছি না, লিঙ্ক কিউরিতে আরো অনেক কিছু, তোমার এসকিউএল এ যত রকমের ফাংশনালিটি সবকিছুই তুমি এটা দিয়ে করতে পারবা, তো সেটার জন্য আরো শিখতে হবে। তো এইখানে ওআরএম আর লিঙ্কের মধ্যে আসলে এনটিটি ফ্রেমওয়ার্কের রেসপেক্টে একটা কিছু স্ট্রাকচার, মানে কিভাবে স্ট্রাকচারটা কমিউনিকেশন গুলা হয় এগুলা সম্বন্ধে একটু বলা আছে, তোমরা একটু এটা পড়ে নিবা। এগুলা আসলে খুব বেশি বোঝানোর কিছু নাই, এটা যেভাবে মেনটেন হয়। এটা আসলে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ধরে তো বলতে হবে, হয়তো জাভার ক্ষেত্রে বিষয়টা অন্যভাবে কিছুটা ম্যানেজ হয়, ডট নেটে হয়তো আরেকভাবে হয়। তো আমরা যে কোনো একটাতে জাস্ট কিভাবে এনটিটি ফ্রেমওয়ার্কটা আসলে কাজ করে এটার স্ট্রাকচার এখানে একটা দেওয়া আছে। হ্যাঁ, তো এটা একটু তোমরা একটু জাস্ট পড়ে নিবা, এই জিনিসগুলো একটু পড়ে নিবা, ডায়াগ্রামটা সহ দেখে পড়ে নিবা। তো ওআরএম অবজেক্ট রিলেশনাল ম্যাপিং এ এখানে আমরা একটু দেখি যে ডেটাবেস থেকে শুরু করে, আচ্ছা এইখান থেকে একটু দেখি যে একটা এক্সাম্পল আমরা কি করব। লেটস সে ইউ হ্যাভ এ প্রোডাক্ট ক্লাস, আমাদের ক্লাসটার নাম হচ্ছে প্রোডাক্ট, অ্যান্ড ওয়ান টু রিট্রিভ অল প্রোডাক্টস উইথ এ প্রাইস গ্রেটার দেন $50। তার মানে আমরা প্রোডাক্ট ক্লাসের মধ্যে থেকে আমরা প্রোডাক্ট থেকে আমরা কি করব, সবগুলা প্রোডাক্ট নিয়ে আসবো যাদের প্রাইস $50 থেকে বেশি, তাদেরকে সিলেক্ট করব। তো বেসিক্যালি প্রোডাক্ট একটা ক্লাস। একটা ক্লাস মানে কি, ডাটাবেস সাইডে এটা কি বলো তো? যেটা আমার অ্যাপ্লিকেশন সাইডে ক্লাস, ডাটাবেস সাইডে এটা কি? স্যার টেবিল স্যার। টেবল, তাই না? হ্যাঁ, জি স্যার। টেবল। তো এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনে তোমরা এই জিনিসগুলা তো অলরেডি তোমরা করছো মনে হয়, তোমরা যেহেতু প্রজেক্ট করতেছো, করছো না তোমরা? আজকে কি আমাদের ল্যাব ছিল? না স্যার, নেক্সট উইকে আছে। নেক্সট উইকে আছে, হ্যাঁ। তো তোমাদের তো এই জিনিসগুলো করার কথা। তোমরা এই যে অ্যাপ্লিকেশন একটা আমরা ক্লাস তৈরি করছি, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, যেটা ডিবি কনটেক্সটকে ইনহেরিট করছে। তো বেসিক্যালি এই অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটটা এটা কি, এটা একটা ডেটাবেস, তাই না? তো এইটা একটা আমাদের অ্যাপ্লিকেশন সাইটের একটা ডেটাবেস, এই যে ডিবি কনটেক্সট। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট এটা একটা ডাটাবেস। তো এই ডাটাবেজের মধ্যে আমরা কি রাখি বলতো? টেবিল রাখি না? টেবিল দেখি স্যার। টেবিল রাখি। তো আমরা একটু আগে দেখলাম যে এখানে একটা টেবিল আছে ক্লাসের মতো, সেটার নাম কি? একটু আগে দেখলাম প্রোডাক্ট না, স্যার। প্রোডাক্ট, তাই না? এই যে এটা যেটা যেটা কিটা ডাটাবেস সাইডে টেবিল ছিল, এই প্রোডাক্ট। তো এখন এই যে প্রোডাক্ট ক্লাস বা আলটিমেটলি যেটা টেবিল, এই টেবিলগুলো আমাদের কার আন্ডারে থাকে? টেবিল কার আন্ডারে থাকে? ডেটাবেজের আন্ডারে। স্যার ডেটাবেস। ডেটাবেজের আন্ডারে। তাহলে এইখানে যে আমাদের ডেটাবেস ক্লাসটা আমরা তৈরি করলাম অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, তো এইটার মধ্যে আমি এই যে প্রপার্টিজ গুলা লিখতেছি। হ্যাঁ, এই যে এটা একটা টাইপ, এটা বেসিক্যালি এটা আমরা ব্যবহার করি ডাটাবেস টেবিল গুলা অ্যাড করার জন্য। এখানে কি লিখছি, ডিবি সেট প্রোডাক্ট, আর এটার নাম দিছি হচ্ছে প্রোডাক্টস। তার মানে এই যে প্রোডাক্টটা, এটা একটা কি টাইপ, এটা একটা টাইপ। এটা কি টাইপ? একটা টেবিলের টাইপ। তার মানে প্রোডাক্টস নামে আমার একটা টেবিলের কি হলো, ইনস্ট্যান্স তৈরি হলো। আমার কথা কি বুঝতেছো? প্রোডাক্ট একটা ক্লাস, যেটা কিনা একটা টেবল, সেই টেবলের একটা ইনস্ট্যান্স বা ফিজিক্যাল কপি আমরা তৈরি করলাম যার নাম দিয়েছি প্রোডাক্টস। এটা কি বুঝছো? জি স্যার।
তার মানে একটা আমরা ডাটাবেজের আন্ডারে একটা টেবিল নিয়ে আসলাম। তো এইখানে আমি একজনকে একটু জিজ্ঞেস করি। কাকে জিজ্ঞেস করি? এই রোহিত সরকার আছো? হ্যাঁ স্যার আছে। রোহিত, মনে করো এখানে প্রোডাক্টস একটা মানে টেবিল আমরা তো ওই অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট ডাটাবেজের আন্ডারে আমরা লিখলাম। এখন মনে করো আরেকটা আমি টেবিল এটার আন্ডারে লিখতে চাই, টেবিলের নাম হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। কিভাবে লিখবো? স্যার এখানে আলাদা একটা ক্লাস তৈরি করে প্রথমে একটা আলাদা ক্লাস তৈরি করব, কি নামে? প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে একটা ক্লাস। প্রোডাক্ট ক্যাটাগরির নামে। তার মানে ওই প্রোডাক্ট ক্যাটাগরিটা বেসিক্যালি একটা টেবিল, তাই না? টেবল। হ্যাঁ টেবিল। আচ্ছা, তারপর ওইটাকে এই ডাটাবেজের আন্ডারে কিভাবে নিয়ে আসবো? স্যার ডিবি কনটেক্সটের মধ্যে সেট করে দিলাম। ওই যে প্রোডাক্টটা যেভাবে আছে, পাবলিক ডিবি সেট, প্রোডাক্ট টাইপ বা প্রোডাক্ট ক্যাটাগরি, তারপরে একটা নাম দেবো ক্যাটাগরি, তাই না? গেট সেট এভাবে। Yes, বুঝে গেছে? তো এইভাবে আমরা আমাদের যে ডেটাবেস সাইডের যে টেবিলগুলা, এইদিকে আমরা এক একটা ক্লাসে বা মডেলে নিয়ে আসতেছি। আর এই ক্লাস বা মডেলগুলা আবার এইখানে আমরা ডাটাবেজের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের এই অ্যাপ্লিকেশন সাইডের যে আমাদের ডাটাবেসের কনটেক্সট, সেখানে অ্যাড করতেছি। তো এইভাবে আমাদের ডাটাবেস তৈরি হচ্ছে। তো এরপর হচ্ছে আমাদের এখানে আমরা কি করছি, আমাদের একটা কাজ ছিল এখানে। কাজটা কি? যে আমরা সব প্রোডাক্ট বের করব যাদের প্রাইস হবে $50 উপরে। তো এই কাজটা করার জন্য আমরা কি করতেছি, এক্সপেন্সিভ প্রোডাক্টস। আচ্ছা, যাই হোক, এটা একটা আমরা ভেরিয়েবল নিছি। এখানে ভার লিখে জাস্ট, যেটা এখানে সুবিধা, যেটা এখানে ভার লিখে একটা ভেরিয়েবল লিখলে ওখানে তোমার অ্যারে হোক বা যেটাই হোক সব কিছুই সাপোর্ট করে। আলাদা করে কিছু বলতে হয় না, জাস্ট ভার লিখবা। ওর মধ্যে যাই আসুক সবই সে সাপোর্ট করবে। তো এটা ইকুয়াল আমি কি লিখছি, কনটেক্সট। এখন কনটেক্সট মানে কোনটা? কনটেক্সট কোনটা বলো তো? এই যে আমাদের অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট যেটা, বুঝতেছ? কনটেক্সট বলতে বোঝাচ্ছে আমাদের ডাটাবেস যেটা। তো এইটার আরো কিছু ডাটাবেজের কনফিগারেশন ফাইল টাইল থাকে, ওখানেও কিছু ডাটাবেজের নামকে আমরা রিনেম করতে পারি। তো যাই হোক, তোমরা এটা ধরে নাও যে এই কনটেক্সটটা কিসের নাম। এই কনটেক্সটটা আসলে কি? স্যার অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। হ্যাঁ, মানে এটা ডেটাবেস। মানে তোমার ডাটাবেস সাইডে ধরো একটা ডাটাবেসের নাম যদি হয়, ধরো কিছু একটা, যেমন আমাদের ডাটাবেসের নাম হয় ইউনিভার্সিটি, তারপরে স্টুডেন্ট, যাই হোক যে কোনো একটা ডাটাবেজের নাম। তো সেই পুরো ডাটাবেসটাই মনে করো এই যে কনটেক্সটটা। তো কনটেক্সটটা যদি ডাটাবেজ হয়, এই ডাটাবেজের কনটেক্সটের আন্ডারে কি থাকে? স্যার কনটেক্সটের আন্ডারে টেবল থাকবে। টেবল থাকে। হ্যাঁ। তো আমরা আমরা তো ওইটার আন্ডারে দেখছি যে প্রোডাক্টস নামে আমাদের একটা টেবল ছিল না? হুম, জি আমরা স্যার। অ্যাড করে নিছিলাম ওই কনটেক্সট ডট প্রোডাক্টস ডট হোয়ার। আমরা ওই যে এই সিনট্যাক্স ব্যবহার করতেছি এভাবে, হোয়ার লিখে আমাদের এটাকে ল্যামডা এক্সপ্রেশন বলে। এই যে আমরা ইকুয়াল দিয়ে এইভাবে দিচ্ছি না, এটাকে ল্যামডা এক্সপ্রেশন বলে। তো এই ল্যামডা এক্সপ্রেশনে আমাদের কি হয়, ওই এই এই যে আমরা পি পয়েন্টারটা নিলাম, এটা আসলে বেসিক্যালি এটা রিপ্রেজেন্ট করতেছে আমার এই প্রোডাক্টের একটা কপিকে। মানে আমি যে পি লিখতেছি, এই পি ডট প্রাইস, তার মানে এটা হচ্ছে প্রোডাক্টের এই প্রোডাক্টটাকে তুমি এখানে ল্যামডা এক্সপ্রেশনে নিয়ে আসছো, পি বলতেছো। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে এটা একটা নিয়ম আর কি, এইভাবে ল্যামডা এক্সপ্রেশন আমরা লিখতে পারি। তো পি তো আর অন্য কোথাও ছিল না। তো পি কিন্তু এখানেই আমি নতুন করে এখানে একটা জিনিস নেমিং করছি, যে আমার আমি এই পিটাকে আমরা এলিয়েস বুঝি না, এলিয়েস, যে একটা এলিয়েস নেমিং ডাটাবেজে পড়ছি না, যে একটা আমরা চাইলে একটা টেবিলের কলামের নাম চেঞ্জ করে আর একটা কিছু লিখতে পারি। তো ওই টাইপের একটা ব্যাপার। তো প্রোডাক্টসটা এখানে পি হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে, এবং পি ডট প্রাইস, তার মানে প্রোডাক্টের যে প্রাইস
এটা যদি 50-এর বেশি হয় তাহলে সেই প্রাইসটা সেই প্রাইসটা কি হচ্ছে আমার টু লিস্ট মানে লিস্টে অ্যাড হচ্ছে। এই আমার কথা বুঝতেছো? মানে জি স্যার। আমাদের এইখানে আমাদের এই ডাটাবেজের এই প্রোডাক্টস টেবিলের এই প্রোডাক্টের যে প্রাইস, অনেকগুলা প্রাইস হয়তো আছে এখানে। তো যে প্রাইসগুলা আমাদের, এটা কিন্তু আমরা সরাসরি আমরা কোনো ডামি ডাটা কি এখানে লিখছি? আমরা কোনো লিস্ট লিখছি না, লিখি নাই। আমাদের ডাটা আসতেছে কোথা থেকে? ডাটাবেস থেকে না। এই প্রোডাক্ট টেবিলের এই প্রোডাক্ট টেবিলের কিন্তু এখানে কি আমরা কলামগুলা, এখানে তো প্রোডাক্ট টেবিলটার ডেফিনেশনটা নাই। ক্লাসটা থাকলে আমরা বুঝতে পারতাম যে প্রোডাক্ট ক্লাসে কি কি অ্যাট্রিবিউট আছে। তো একটা অ্যাট্রিবিউট অবশ্যই আছে যেটা হচ্ছে প্রাইস, তাই না? প্রোডাক্টের কি কি থাকতে পারতো? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস, কোয়ান্টিটি, এরকম অনেক কিছু থাকতে পারতো। তো আমাদের এখানে আমরা প্রোডাক্টের প্রাইসটা দেখতেছি শুধু, যে এই প্রোডাক্টের প্রাইস যদি 50-এর বেশি হয় তাহলে আমরা কি করতেছি, সেই সেই আহ, সেই প্রাইসটাকে, সেই প্রোডাক্টটাকে আমরা টু লিস্টে নিয়ে আসতেছি। মানে আমরা সেই প্রোডাক্ট যে রো, সেই পুরো রোটাকেই আমরা নিয়ে আসতেছি ইয়ার মধ্যে, এক্সপেন্সিভ প্রোডাক্টের মধ্যে। এখানে কিন্তু এরকম না যে শুধু প্রাইসটা টু লিস্টে অ্যাড হচ্ছে। আমাদের যে এই যে প্রোডাক্টস দেখতেছো না, প্রোডাক্টস, এই যে প্রোডাক্টস এর মধ্যে, প্রোডাক্টস একটা টেবিল না? এই টেবিলে একাধিক কলাম থাকতে পারে না? আইডি, নেম, তারপর ক্যাটাগরি, তারপর প্রাইস, সবই থাকতে পারে না? জি এই পারি স্যার। মানে আমি এইটা নাই তো, এই জন্য একটু সমস্যা, এটাও দেওয়া উচিত ছিল। তো এখানে ওগুলাও থাকতে পারে। তো এইখানে যেটা হয়েছে যে যে প্রোডাক্টগুলার প্রাইস $50-এর বেশি, সেই প্রোডাক্টগুলার সব তথ্য আমরা এই এক্সপেন্সিভ প্রোডাক্ট লিস্টে আনতেছি। সব তথ্য মানে কিন্তু সবই, ওই প্রোডাক্টের আইডি, নেম, তারপর হচ্ছে তোমার প্রাইস, কোয়ান্টিটি, মানে যেগুলা যেগুলা ওই টেবিলের মধ্যে থাকার কথা কলাম, সবগুলাই। তবে যেগুলার হচ্ছে $50 থেকে বেশি দাম সেগুলা, তো সেই সেই লিস্টটা এখানে এক্সপেন্সিভ প্রোডাক্টস নামে যে ভেরিয়েবল এখানে অ্যাড হচ্ছে। তো এরপরে আমাদের এই এক্সপেন্সিভ প্রোডাক্টটাকে আমরা ইটারেট করতেছি ফ্রম পি ইন প্রোডাক্ট ডট কনটেক্সট। এই এটা ইটারেট করে পি ডট প্রাইস। আচ্ছা, মানে এইটা আবার দেখাইছে একই জিনিস আর একভাবে দেখাইছে। এটা হচ্ছে আমাদের উপরেরটা আমরা বলতেছিলাম যে মেথড লাইক সিনট্যাক্স, আর এটা হচ্ছে এসকিউএল লাইক সিনট্যাক্স। তোমরা এইভাবেও করতে পারো অথবা এইভাবেও সংক্ষেপে করতে পারো। এই বোঝা গেছে? এটাও কিন্তু একই কাজ করবে। এই স্টেটমেন্টটা, এই কনটেক্সট ডট প্রোডাক্টস, তো এইটার আহ, পুরা প্রোডাক্টের একটা রোকে ধরে পি এর মধ্যে আনবে, সেই পি এর প্রাইসটাকে কম্পেয়ার করবে এই 50-এর সাথে। তারপর যদি ঠিক থাকে তাহলে ওই 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 প্রোডাক্টের রোটা, একটা পি কিন্তু একটা প্রোডাক্টের রোকে রিপ্রেজেন্ট করতেছে। ওই রোতে আমার অনেক কিছু থাকতে পারে, নেম, আইডি, ক্যাটাগরি। তো সবগুলোকে সে টু লিস্টে অ্যাড করতেছে। তো তো বিষয়গুলো হচ্ছে এভাবে এখানে কাজ করে। তো এই জিনিসগুলা ডেভেলপারদের জন্য একটু সুবিধা, মানে তাদের আর ধরো একটা কাজ করতে গিয়ে এসকিউএল এর ওইদিকে যাইতে হয় না, সি শার্পের স্টাইলে সে সুন্দর মতো কোড করে কাজ করে ফেলতেছে। তো এই জন্য এটা একটু ডেভেলপার ফ্রেন্ডলি, এবং এটা আরো অনেক সিকিউরিটি কনসার্নের বিষয়গুলো তো আছেই। তো অ্যাবস্ট্রাকশন মেনটেন হয়। তো এই জিনিসগুলা একটু তোমরা যদি আসলে একটু প্র্যাকটিস করো, দেখো। পড়াশোনার জন্য হয়তো বেশি এখন সাবজেক্ট এই কোর্সের জন্য না, অল্প কিছু হয়তো পড়লা, বাট এগুলা যদি প্র্যাকটিস করো, তোমরা একটু প্রপারলি আসলে কাজ করো, বাংলাদেশে কিন্তু ভালো ভালো যে কোম্পানিগুলা এন্টারপ্রাইজ লেভেলে বড় বড় প্রজেক্টের কাজ যারা করে, ম্যাক্সিমামই তোমার এই যে C#.NET-এ। মানে এমন না যে অন্য ইয়েতে হয় না, সবই হয়, বাট মানে আমাদের বড় বড় যে প্রজেক্টগুলা আমাদের এই C#.NET, মাইক্রোসফট ডট নেট প্ল্যাটফর্মে এইগুলা হয়। তো এই জন্য
এই স্ট্রাকচারড ওয়েতে আসলে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ারই না। তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে এই একটা জিনিস শিখলে তুমি অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে একইভাবে করতে পারবা। বাট সিস্টেম যে কোনো অ্যাপ্রোচে তোমার একটু একটু জানতে হবে। এটা কি বুঝলা আমার বিষয়ে যে কথা, এটা কিভাবে আমরা আসলে আহ, আর এই যে তোমার ডিবি কনটেক্সট ডাটাবেস এর মধ্যে প্রোডাক্ট এইভাবে টেবিলগুলো যে অ্যাড করতেছি, তারপর ওই প্রতিটা টেবিলের কলামের সাথে ডাটাবেজের যে কলাম, এগুলার যে সম্পর্কগুলা মেনটেন করতেছে, এটা কে করতেছে? মানে কে করে দিচ্ছে? ওআরএম স্যার। হ্যাঁ, ওআরএম করে দিচ্ছে। তো ওআরএম এই জন্য আমাদের এক্সিস্টিং, তোমরা চাইলে অনেক কিছু নিজের মতো কাস্টমাইজ করে অনেক কিছু ব্যবহার করতে পারো, কিন্তু আজকালকার দিনে এগুলা করা খুব বেশি ওয়াইজ কাজ না। যেগুলা এস্টাবলিশ ফ্রেমওয়ার্ক আছে সেগুলা ব্যবহার করে প্রোডাক্টিভ হতে হবে। হ্যাঁ, তো এই কাজগুলো ওআরএম করে দিচ্ছে। তো আমাদের আর একটা টপিক আমরা শুরু করতে, আচ্ছা আজকে শুধু একটু বলে দেই, আজকে আর মনে হয় এটা শুরু করা, যা জাস্ট একটু বলি তোমাদের। আহ, আচ্ছা, আইফেল আইফেল প্রোগ্রামিং এর নাম শুনছো? আইফেল প্রোগ্রামিং। না স্যার। আচ্ছা, ঠিক আছে। মানে এইটা দিয়ে একটা জিনিস আমি বোঝাচ্ছি, কারণ এই আইফেল প্রোগ্রামিংটা বেস, মানে এটার বেস, মানে এটার বেসিকই হচ্ছে কন্ট্রাক্ট বেস প্রোগ্রামিং। এটা আরো অনেক প্রোগ্রামিং এও এই বিষয়গুলো আছে, আমাদের ডট নেট ফ্রেমওয়ার্কেও আছে। ডট নেট ফ্রেমওয়ার্কে ডাব্লিউসিএফ একটা ফ্রেমওয়ার্ক আছে, যেখানে সবকিছু কন্ট্রাক্ট বেস হয়। কন্ট্রাক্ট মানে কি জানো? মানে দুইটা এন্টিটি দুইটা এন্টিটি নিজেদের মধ্যে যে কমিউনিকেশন করবে, চাইলেই পারবে না। তাদের মধ্যে কি থাকতে হবে? কন্ট্রাক্ট থাকতে হবে। মনে করো আমি একটা ফাংশনকে কল করতে যাচ্ছি। এখন ওই ফাংশনের সাথে, ওই ফাংশন যদি আমাকে না চিনে আগে থেকে, ওর সাথে যদি কন্ট্রাক্ট না থাকে, তাহলে আমি কিন্তু ওকে কল করতে পারবো না। বুঝতেছো? এই যে আমাদের, ধরো কেউ একজন কোন একটা ফাংশনের নাম জেনে গেল, কি প্যারামিটার দিতে হবে সবই জানলো। এখন জেনেও লাভ হবে না, ওকে কল করে সে কিছুই পাবে না, কারণ ওর কল ওই ফাংশন শুনবেই না। কেন শুনবে না? কেন শুনবে না বলো তো? কন্ট্রাক্ট। কারণ ওর সাথে তো কন্ট্রাক্ট নাই। তো এইরকম আহ, এই এই এটার বেসিকই এই যে আইফেল প্রোগ্রামিং। তো এটা কিন্তু শুধু এই প্রোগ্রামিং এ না, আমাদের ব্লক চেইনেও এটা আমরা এই বিষয়গুলো থাকে কন্ট্রাক্ট বেস। তারপর হচ্ছে সি শার্প ডট নেটে আমি যেটা বললাম ডাব্লিউসিএফ একটা ফ্রেমওয়ার্ক, সেখানেও কন্ট্রাক্ট বেস কাজ করা হয়। তো এগুলা বেসিক্যালি সিকিউর সিস্টেম ডেভেলপমেন্টের জন্য আমাদের এভাবে কাজ করতে হয়। তো আজকে শুধু একটু পরিচিতি করাই দিই যে আইফেল একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন বাই বার্ট্রান্ড মেয়র, অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোপোনেন্ট অ্যান্ড অথর অব অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার কনসেপ্ট। যাই হোক, তো এইটা যেটা করে, যে এটার মেইন ডিজাইন গোল হচ্ছে রিইউজেবিলিটি, এক্সটেনসিবিলিটি, মানে এক্সটেন্ডেবিলিটি, আর হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবল হইতে হবে। তো রিলায়েবল, রিইউজেবিলিটি, এক্সটেন্ড করা যায়, এগুলা তো নর্মাল সব প্রোগ্রামিং ওপি করে। কিন্তু এখানে রিলায়েবিলিটি যে ব্যাপারটা, এটা কিন্তু একটা বড় পয়েন্ট এই জায়গায়। কারণ একটা জিনিস রিলায়েবল হতে হবে। তো এখানে আমাদের অনেক কিছু আছে, এগুলা পরের দিন না হয় আমরা দেখব যে আমাদের এগুলা কিভাবে আমরা মেনটেন করি। তো এখানে যে ডিজাইনটা ফলো করে, ডিজাইন বাই কন্ট্রাক্ট, এটাকে ডিবিসি সংক্ষেপে বলা হচ্ছে, যে আমাদের ডিজাইনটাই হচ্ছে কন্ট্রাক্ট বেস। আমি কাজ করার আগে আমার সাথে কি কন্ট্রাক্ট থাকতে হবে, কন্ট্রাক্ট বেস ডিজাইন। তো এটা নিয়ে আমরা পরের দিন মোটামুটি একটু আলোচনা করে, আমরা হয়তো বা খুব বেশি ডিপে যেতে পারবো না, আমরা একটু আলোচনা করে এটা শেষ করব।
তারপর যদি আরো কন্টেন্ট অন্যগুলো পড়ার পরে সময় পাই, তারপর আবার আমরা হয়তো বা কন্ট্রাক্ট বেসড প্রোগ্রামিং এর হয়তো বা ব্লক চেইন দিয়ে অথবা অন্য কোনো ইয়া দিয়ে আমরা একটু এক্সাম্পল দেখাই দিতে পারি। তো আজকে এই পর্যন্তই থাক তাহলে, হ্যাঁ, ঠিক আচ্ছা আছে। স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।